আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি নাহিদ হাসান মুন্না, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের নত্ব ও সত্যবিধান। নত্ব ও সত্যবিধান বেসিক্যালি এটা আসলে বাংলা বানানের নিয়ম, এই টপিকের সাথেই সম্পর্কযুক্ত। কারণ নত্ব বিধান মানে ন কোথায় কোথায় হবে, মূর্ধন্য ন কোথায় কোথায় হবে এটার নিয়ম, আর সত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য শটা কোথায় কোথায় হবে এটার নিয়ম। তো এটা কিন্তু বাংলা বানানের নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু আমার বাংলা বানানের নিয়মের যে গত ক্লাসটা ছিল এটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি আর চাই নাই যে এই টপিকটা ওইটার মধ্যে ঢুকাই দেই, দিয়ে ক্লাসটাকে আরও লম্বা করি। এই জন্য আমি এটাকে আলাদা একটা সেপারেট ক্লাস করতেছি। তো যাই হোক, আপনারা আশা করছি আজকের ক্লাসটা অনেক বেশি উপভোগ করবেন, এবং এই যে আমার বাংলা ব্যাকরণের পুরো সিরিজটা রয়েছে, এই সিরিজটা আপনারা এনজয় করবেন বাংলায় বস হওয়ার জন্য। হ্যাঁ, যদি আপনি এই পুরো সিরিজটা পেতে চান তো ইউটিউবে সার্চ দিবেন Nahid24, লিখে সার্চ দিলে যে চ্যানেলটা আসবে এই চ্যানেলের ভিতরে ঢুকলে একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক। তো এই প্লেলিস্ট থেকে আপনারা পুরা সিরিজটা উপভোগ করবেন বাংলা ব্যাকরণ সম্পর্কে, যদি আপনারা একদম বস হতে চান। হ্যাঁ, হোক আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিংবা চাকরি পরীক্ষার্থী, বাংলা ব্যাকরণে আপনি যতই দুর্বল হন না কেন একদম অল ওকে হয়ে যাবে এই সিরিজটা করলে। তো যাই হোক, আমি আজকের ক্লাসটা শুরু করে দিই। নত্ব ও সত্যবিধানের প্রথম যেটা নিয়ম, এই প্রথম নিয়মটা হচ্ছে যে ট বর্গীয় ধ্বনির পূর্বে, ট বর্গীয় ধ্বনির পূর্বে, ট বর্গীয় ধ্বনি কী জিনিস আশা করছি আপনাদের আর বোঝাতে হবে না, এটা আমি পূর্বের ক্লাসে কোনো একটা ক্লাসে বলে দিয়েছিলাম। ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট ঠ ড ঢ ন। এই ট বর্গীয় ধ্বনির পূর্বে সবসময় মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হবে যদি শব্দটা তৎসম হয়। যদি শব্দটা তৎসম হয়, তার মানে ট বর্গীয় ধ্বনির পূর্বে, প্রথম কথা হচ্ছে যে ট বর্গীয় ধ্বনির পূর্বে, এই যে যেমন ট বর্গীয় ধ্বনিকে ট, তাহলে এর সাথে যেটা যুক্তবর্ণ আছে দেখেন এটা মূর্ধন্য ন হয়েছে। ট বর্গীয় ধ্বনি দেখেন ঠ, ওর সাথে দেখেন মূর্ধন্য ন হয়েছে। এরকম ট ঠ যত রয়েছে দেখেন বেশিরভাগ সময় ট ঠ, ট ঠ এর সাথে সবসময় আমরা মূর্ধন্য ন কিংবা মূর্ধন্য স ব্যবহার করব। এখানে দেখেন মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য স, মূর্ধন্য স। দেখতে পাচ্ছেন কত সহজ। ট বর্গীয় ধ্বনির সাথে বা ট বর্গীয় ধ্বনির পূর্বে সবসময় মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করব। অনেক সোজা একটা নিয়ম। ত বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ কোনগুলো? ত থ দ ধ ন। ওই ত বর্গীয় যে বর্ণ বা ধ্বনি রয়েছে সেগুলোর সাথে সব সময় আমরা দন্ত ন ইউজ করব, কখনো আমরা মূর্ধন্য ন ব্যবহার করব না। ত বর্গীয় ধ্বনি যেগুলো, তার মানে ট বর্গীয় ধ্বনির পূর্বে আমরা মূর্ধন্য ন মূর্ধন্য স ব্যবহার করব, আর ত বর্গীয় ধ্বনির সাথে আমরা ব্যবহার করব না মূর্ধন্য না, আমরা ওই আগের দন্ত নই ব্যবহার করব। ত বর্গীয় ধ্বনি যেমন অন্ত, ত বর্গীয় ধ্বনি ত আছে, তার সাথে আমরা মূর্ধন্য ন দিব না, দন্ত ন দিব। গ্রন্থ, ক্রন্দন। হ্যাঁ, তাহলে সহজ বিষয় যে ত বর্গীয় ধ্বনির সাথে আমরা সবসময় দন্ত ন দিব, আর ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ন মূর্ধন্য স দিব যদি শব্দটা তৎসম হয়। ওকে। ঋ স এর পরে সবসময় মূর্ধন্য ন মূর্ধন্য স হয়, সহজ বিষয়, বেশি ভেতালে যাওয়ার কোনো দরকার নেই। ঋ স এর পরে মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স হবে। আর ঋ স মানে হচ্ছে যেমন এই যে রি, আর রি এর পরে আমরা জানি মূর্ধন্য ন হবে ঋণ, মূর্ধন্য ন দিয়ে দিয়েছি। ট্রিন, এখানে তয়ের সাথে রি ফালা আছে আর রি আছে, তাহলে রি থাকলে কি হবে? মূর্ধন্য ন হবে ঋণ। কারণ এখানে দেখেন র আছে, রি র স, র এর পরে আমরা দেব মূর্ধন্য ন। মরণ, এই যে র আছে মূর্ধন্য ন। ব্যাকরণ, র আছে মূর্ধন্য ন। এই যে রি আছে, হ্যাঁ, তাহলে রি র স এর পরে মূর্ধন্য ন হবে, রি র স এর পরে মূর্ধন্য ন হবে। তাহলে দেখেন রি র স এর পরে মূর্ধন্য ন মূর্ধন্য স হবে, তাহলে ট বর্গীয় ধ্বনির পূর্বেও মূর্ধন্য ন মূর্ধন্য স হবে, রি র স এর পরেও মূর্ধন্য ন মূর্ধন্য স হবে, শুধুমাত্র ত বর্গীয় ধ্বনির ক্ষেত্রে দন্ত ন হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে রি র সটা শিখলাম, তো এই রি র স এর পরে যদি কখনো কোনো ধরনের স্বরধ্বনি থাকে, বা এই যে ধ্বনিগুলো আমি এখানে লিখে দিয়েছি যে স জ বহ অনুস্বর, স জ বহ অনুস্বর, কিংবা যদি কোনো ক বর্গীয় ধ্বনি পাও কিংবা প বর্গীয় ধ্বনি পাও, তার পরবর্তী নটা হবে মূর্ধন্য ন। তাহলে আমি বিষয়টা আবারও বোঝাই যে ঋ র স এর পরে ডাইরেক্ট যদি কোনো ন বা স থাকে সেটা মূর্ধন্য ন মূর্ধন্য স হবে, সেটা আমরা আগেই পড়েছি। কিন্তু ঋ র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে, হ্যাঁ, ঋ র স এর পরে ডাইরেক্ট ন স নাই, কোনো একটা স্বরধ্বনি আছে,
কিংবা যদি এরকম থাকে যে জ ব হ অনুস্বর, জ ব হ অনুস্বর, এই যে ধ্বনিগুলা এইগুলো আছে, কিংবা ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি ক খ গ ঘ ঙ, কিংবা প বর্গীয় ধ্বনি, প বর্গীয় মানে হচ্ছে প ফ ব ভ ম। তো এইগুলো যদি থাকে তাহলেও সেই নটা মূর্ধন্য ন হবে। তার মানে রিরস্বয়ের পরে যদি ডাইরেক্ট মূর্ধন্য ন মূর্ধন্য স নাও থাকে, কিংবা যদি কোনো স্বরধ্বনি থাকে, কিংবা জ ব হ অনুস্বর এগুলোও যদি থাকে, কিংবা ক বর্গীয় বা প বর্গীয় থাকে, তাহলেও ঘুরে ফিরে ওই মূর্ধন্য নয় হবে। মানে বেশিরভাগ সময়ই রিরস্বয়ের পরে মূর্ধন্য ন মূর্ধন্য স হচ্ছে আমাদের, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল দেখেন, কৃপণ, হ্যাঁ কৃপণের এখানে দেখেন কয় রিফালা আছে। তো রিফালা মানে কি, রিফালা মানে হচ্ছে রি আছে। তো এখানে যেহেতু রি আছে আর রি এর পরে দেখেন প আছে, পটা হচ্ছে একটা দেখেন প বর্গীয় ধ্বনি, তাহলে এরপরে আমার নটা হবে মূর্ধন্য ন। একইভাবে দেখেন হরিণ, হরিণের এখানে রি রটা হচ্ছে আমার র, র এর পরে একটা স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনিটার নাম হচ্ছে ই স্বরধ্বনি। এখন আপনারা মনে করতে পারেন যে এই ই স্বরধ্বনি তো আগে আছে, না বাবা এটা আগে নাই, এটা পরে আছে। আমি এটা অনেকবার ভেঙে ভেঙে পড়াইছি। যদি আপনারা SMS এর মধ্যে কাউকে হরিণ লিখতে যান ফেসবুকের মধ্যে, তাহলে দেখবেন আগে হ তারপরে র তারপরে রস্বইকার দিতে হবে। তার মানে হ র ই, ইটা হচ্ছে র এর পরে উচ্চারিত হচ্ছে, তার মানে এই ইটা র এর পরেই আছে, ঠিক আছে। তাহলে হরিণ এখানে রি র এর পরে একটা স্বরধ্বনি আছে, এই জন্য এটা মূর্ধন্য ন হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ বয় র ফালা র, ব্রাহ্ম, হ্যাঁ তারপরে হ যোগ ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রি র স এর পরে আমরা দেখতে পাচ্ছি একটা স্বরধ্বনি আছে, এবং তারপরে হ যোগ ম যে আছে, এই মটাও আবার কি প বর্গীয় ধ্বনি, প ফ ব ভ ম। ওই সর্বসাগুলো সব কিছুর জন্য এটাও কিন্তু মূর্ধন্য ন হয়ে গেছে। ওকে, এর পরের যে নিয়মটা, এই নিয়মটা আসলে আমরা গত ক্লাসেও পড়ছি, আবারও পড়তেছি। কেন পড়তেছি? কারণ এটা নত্যবিধান এবং সত্যবিধানেরই একটা নিয়ম, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। জাস্ট আরেকবার একটু দেখে নিই যে ইকার এবং উকার, এই ইকার এবং উকারের পরে সবসময় যুক্ত বর্ণে মূর্ধন্য স হয়। এছাড়া এ, ওই, ও এই কারের পরেও একই ঘটনা, তবে বেশিরভাগ সময় ই এবং উকার এটাই আমরা ফেস করি। ইকার এবং উকার এরপরে সবসময় মূর্ধন্য স হবে যুক্ত বর্ণের ক্ষেত্রে। যেমন দেখেন আবিষ্কার, আবি ইকার আছে, তাহলে ইকারের পরে মূর্ধন্য স হবে। আশা করছি এই কোশ্চেনটা করবেন না যে ভাই এর রস্বইকার তো বয়ের সামনে আছে, না, এর রস্বইকারটা বয়ের পরেই আছে, বয়ের পরেই রস্বইকার আছে, তারপরে মূর্ধন্য স আছে। তার মানে ইকারের পরে একটা স পাইছে, ওই জন্য ওইখানে মূর্ধন্য স হয়েছে। আয়ুষ্কাল, আয়ু উ আছে, উকার আছে, উকারের পরে একটা স পাইছে, ওই জন্য ওটা মূর্ধন্য স হয়েছে। তাহলে ইকার এবং উকার এরপরে আমাদের যুক্ত বর্ণে কী হবে? মূর্ধন্য স হবে। ক্লিয়ার? অকার কিংবা আকারের পরে দন্ত স হবে। অকার, তীর অ, অকার আছে এই জন্য দন্ত স দিছি। হ্যাঁ, ন ম, অকার আছে এই জন্য দন্ত স দিছি। পুর, হ্যাঁ অকার আছে এই জন্য দন্ত স দিছি। তাহলে সহজ বিষয়, ঠিক আছে। এখন এই যে কবিতাটা আছে, এই কবিতাটা কমপক্ষে 50 বার পড়তে হবে, কোনো কথা নাই বাবা, 50 বারই পড়তে হবে। বা যদি মুখস্থ হইতে আরও সময় লাগে তা আরও পড়তে হবে। আজীবন এটা ভোলা যাবে না, ভোলা যাবে না কখনোই। কারণ চাকরি যদি পাইতে চান বা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতে চান, কোনো মাফ নাই। কতবার যে প্রশ্ন আসছে, মানে এই বাংলা বানানের নিয়ম, নত্যবিধান সত্যবিধান, কতবার যে প্রশ্ন আসছে যে নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহৃত হয়। মানে এই কোশ্চেনটা যে বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে মানে এতবার দেখা যায়, যেটা দেখে আসলে নিজেকেই অবাক লাগে যে এত পছন্দ তাদের এই টপিকটা, এতই পছন্দ। তো এই যে কবিতাটা মুখস্থ করে ফেলবেন যে এগুলোর কোনো নিয়ম নাই যে স্বভাবতই এগুলোতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, এগুলো স্বভাবতই হয়, সব সময়ই হয়। হ্যাঁ, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন গণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানগুণপূর্ণ বেণী, ভণিয়নি বিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভণিতা পানি, গৌণকোণ ভানপন শান, চিক্কন নিক্কন তুনো, কফনি বণিক গুণ, গণনা পিনাক পর্ণপান। আমিও প্রথম পড়তে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, কিন্তু আমিও 50 বার 100 বার যতবারই লাগুক না কেন আমি মুখস্থ করছি, এবং এখান থেকে একটা প্রশ্ন কমনও পাইছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা এটা অবশ্যই মুখস্থ করে ফেলবো। এটার পাশাপাশি আর একটা কবিতা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে এইটা, ওই আগে যেরকম করে পড়লাম ওই রকম করে এটাও মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে মূর্ধন্য স, নিচের কোন
শব্দে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়, এই ধরনের প্রশ্ন আসলে তখন এই কবিতাটা লাগবে, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েই পড়তে পারেন, অথবা আপনাদের সাথে তো কোনো না কোনো বই আছে, বাংলা ম্যাজিক বই হোক বা অন্য যে কোনো বই হোক, আছে তো যে কোনো একটা বইয়ে আশা করছি এই ছন্দগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আচ্ছা, সো নত্যবিধান সত্যবিধান আসলে এইটুকুই। তো এইটুকু কাজ করার পরেই চলে যাবেন না, ক্লাসটা স্কিপ করবেন না। এই যে ক্লাসটা করলেন, ক্লাসটা করার পরে আপনি যে জানলেন আপনার কতটুকু মনে আছে এটা টেস্ট করতে হবে না? টেস্ট করার জন্য আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, একদম ফ্রি, হ্যাঁ একদম ফ্রিতেই নিজেকে টেস্ট করতে পারবেন। তো আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন Nahid24 লিখে, Nahid24 লিখে সার্চ দিলে একটা অ্যাপ আসবে, এই অ্যাপটার ভিতরে ঢুকে পড়বেন। তো প্রথমবার ঢুকলে এখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এগুলো চাইবে, এগুলো দিয়ে সাইন আপ করে ফেলবেন। এরপরে দেখবেন পরীক্ষা নামে একটা বাটন আছে, এই যে পরীক্ষা, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ভর্তি প্রস্তুতি, হ্যাঁ ভর্তি প্রস্তুতিতে গেলেন। ভর্তি প্রস্তুতিতে যাওয়ার পরে আর্টস ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম, কারণ এটা তো বাংলা টপিকের পরীক্ষা দিব, বাংলাতে আমরা আর্টসে গেলাম। তারপরে আমরা বাংলা দ্বিতীয় সাবজেক্টটা সিলেক্ট করলাম, বাংলা দ্বিতীয় সিলেক্ট করে এই যে দেখেন এখানে নত্যবিধান এবং সত্যবিধান নামে একটা টপিক আছে, এই যে দেখেন নত্য ও সত্যবিধান, ঠিক আছে। এই টপিকটাতে আমরা ক্লিক করে একটা পরীক্ষা পাবো, এই পরীক্ষাটা আমরা ফ্রিতেই দিয়ে ফেলবো, ঠিক আছে। এই পরীক্ষাটা আমরা ফ্রিতেই দিয়ে ফেলবো এবং পরীক্ষা দেওয়ার পরে সাবমিট করে আপনারা কত স্কোর পাচ্ছেন না পাচ্ছেন এখানে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে আপনি আসলে কতটুকু ভালোভাবে জেনেছেন কি না, বা আপনার সাথে অন্যরা কেমন পরীক্ষা দিয়েছে তাদের মার্কসগুলো দেখার জন্য লিডার বোর্ডে যাবেন, আর কোনগুলো সঠিক অ্যান্সার কোনগুলো ভুল অ্যান্সার এগুলো জানার জন্য রিভিউ অ্যান্সার ক্লিক করবেন, ক্লিক করে এগুলো দেখে নেবেন। তো যাই হোক, আশা করছি আপনারা এভাবে নিজেকে যাচাই করে নেবেন। তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি পেইড পরীক্ষা বাটনে গিয়ে ভর্তি হবেন, আর না থাকলে পরীক্ষা নামে বাটনটাতে গিয়ে আপনি ফ্রিতেই পরীক্ষা দিয়ে ফেলবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।